খবর দিনভর আর দুপুর একটার খবর দিনভরের শুরুতেই যে খবরে আমাদের নজর রাখতে হচ্ছে রাজস্থানে সেই হারহিম করা খুন এবং 4 জন খুনি যাদের মধ্যে 3 জনকে পাকড়াও করা গেছিল এবং চতুর্থ জন সেই শুটারও জুবের আহমেদ এবার পুলিশের জালে। চতুর্থ জনকেও এবার পুলিশের জালে পাওয়া গেল। চতুর্থ শার্প শুটার জুবের আহমেদ। 3 জনকে আগেই গ্রেপ্তার করা হয়েছিল কলকাতা থেকে। 3 জনকে আগেই গ্রেপ্তারের পর বৃহস্পতিবার রাত থেকেই জুবের আহমেদকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অবশেষে তাকে গ্রেপ্তার করা গেছে পুলিশের জালে। কিভাবে, কোথা থেকে গ্রেপ্তার, আরো ডিটেইল আপডেট জানাতে পারবে প্রীতি রয়েছে আমার সঙ্গে। প্রীতি, গতকালই আমরা দেখেছিলাম, আপডেট দিয়েছিলাম পরশু রাতের ঘটনা এবং 3 জন অলরেডি জালে ছিল। এই চতুর্থ জন পালিয়ে গেছিল। কোথা থেকে কিভাবে পাওয়া গেল তাকে? দেখো, আমরা গতকাল যে খবরের দিকে সকলে নজর রেখেছিলাম তা হচ্ছে এই যে রাজস্থান কুচমান সেখানকার এক ব্যবসায়ীকে খুন করে 4 জন খুনি তারা কলকাতায় এসে গা ঢাকা দিয়েছিল এবং 3 জন, অর্থাৎ এই 3 জনকে ফুলবাগান থানা প্রেস করে এবং সেই এলাকা থেকে স্টেডিয়াম চত্বর থেকে তাদের 3 জনকে গ্রেফতার করা গেলেও জুবের আহমেদ বলে 4 নম্বর যে অভিযুক্ত সে কিন্তু পলাতক ছিল। এবং যা এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে, ইন্দোর থেকে এই চতুর্থ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যে রাজস্থানের উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং প্রথমত তোমাকে জানিয়ে রাখি যে রাজস্থান থেকে একটি স্পেশাল টিম পাঠানো হয়েছিল ইন্দোরে এবং সেখানেই কিন্তু তাকে গ্রেফতার করা হয়। ইন্দোরের পুলিশের তরফে যেটা জানানো হচ্ছে তা হচ্ছে যে পশ্চিমবঙ্গ থেকে, অর্থাৎ বাংলা থেকে ট্রেনে চেপে ইন্দোর স্টেশনে পৌঁছে যায় ওই 4 নম্বর অভিযুক্ত জুবের আহমেদ এবং সেখান থেকে রাজস্থানের যে স্পেশাল টিম গিয়েছিল এবং স্থানীয় যে থানা ছিল সেই থানার সঙ্গে একসঙ্গে যে অভিযান, সেই অভিযানের পর সফল হয় সেই অভিযান এবং সেখান থেকে 4 নম্বর যে অভিযুক্ত সেই অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। ইন্দোরে যে স্পেশাল টিম, রাজস্থানের স্পেশাল টিম গেছিল পুলিশের, সেই টিম ইতিমধ্যে সেই যে অভিযুক্ত 4 নম্বর অভিযুক্ত জুবের আহমেদ তাকে নিয়ে কুচমানে ফিরে আসছে। সোনিয়া, একেবারে অবশ্যই আমাদের নজর থাকবে প্রীতি। 4 জনই পুলিশের জালে, কিন্তু অনেকগুলো প্রশ্ন এখান থেকে উঠে আসছে। রাজস্থানে খুন করলো তারা, কিন্তু তারপর কলকাতা থেকে তাদের জালে পাওয়া গেল 3 জনকে। গতকালই সেই আপডেট দিয়েছিলাম, কিন্তু কিভাবে রাজস্থানের খুনিরা শহর কলকাতায় এলো কিভাবে? সব থেকে বড় প্রশ্ন এই জায়গাতে, কোন রুট ধরে কিভাবে তারা এসেছিল? অমিত আরো ডিটেইল জানাতে পারবে এই বিষয়। অমিত, কিভাবে তারা রাজস্থান থেকে কলকাতায়, কেনই বা এখানে কোথায় তারা ডেরা খুঁজছিল? 7 তারিখে খুনের ঘটনা, 14 তারিখ তারা কলকাতায় এসে পৌঁছয়। মাঝের যে 7 দিন, সেই 7 দিনে রাজস্থানে খুনের ঘটনার পর তারা পৌঁছে গিয়েছিল উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ থেকে তারা চলে যান হচ্ছে অন্ধ্রপ্রদেশ থেকে তারা কেরল থেকে আবার উত্তরপ্রদেশ থেকে তারা চলে আসেন তামিলনাড়ু উটি থেকে তারপরে তারা আমাদের রাজ্যে এসে কলকাতায় আসেন এবং যেটা পুলিশ সূত্র থেকে দাবি করা হচ্ছে, কলকাতায় এসে তারা বিভিন্ন জায়গা তারা খুঁজছিলেন এবং তাদের কাছে টাকা পয়সা শেষ হয়ে আসছিল। শেষমেশ তারা পৌঁছে গিয়েছিলেন ফুলবাগান এলাকাতে এবং সেখান থেকে তাদেরকে পাকড়াও করা হয়েছিল যার 3 জন। এবং জনপথ বলে যে তিনি রয়েছেন, তিনি সিরিয়াল কিলার বলে দাবি করা হচ্ছে সেটা তরফে এবং যে ব্যবসায়ীকে যে গুলি চালানো হয়েছিল, জনপথ নিজের হাতে 2টো গুলি চালিয়েছিলেন, এমনটা কিন্তু তদন্ত উঠে এসছে। সেক্ষেত্রে 7 তারিখের ঘটনা, 14 তারিখ তারা কলকাতায় আসেন। কলকাতায় 3 দিন তারা ছিলেন এবং এই যে মাঝের যে 7 দিন, 7 থেকে 14 তারা উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, কেরালা, আবার উত্তরপ্রদেশ, তামিলনাড়ু হয়ে আমরা আমাদের রাজ্যে এসেছিলাম। আমাদের কিছু তথ্য উঠে এসছে তদন্তকারীদের হাতে। বেশ অমিত, অর্থাৎ 4 জনকে জালে পাওয়া গেল, 4 জনেই গ্রেপ্তার যে 4 খুনি। কিন্তু কলকাতার রাস্তায় যেন বলিউডে ফিল্মের দৃশ্য দেখা গিয়েছিল। কেন এই কথা বলছি, ডিটেইল রিপোর্টেই বুঝতে পারবে। এই যে দরজা, সেই দরজা ভেঙেই কিন্তু ছাদে পৌঁছে যায় ওই খুনি। এই এম বিল্ডিং থেকে সরাসরি এল বিল্ডিং এ চলে যায় ওই খুনি। এল বিল্ডিং এর যে কার্নিশ, সেই কার্নিশ থেকেই তাকে দেখতে পান অন্য বাসিন্দারা। এ যেন কোনো বলিউডি সিনেমার দৃশ্য। কলকাতার রাস্তায় অপরাধীকে ধাওয়া করছে পুলিশ। আবাসনে ঢুকে পড়ছে অপরাধী, ছাদ ডিঙিয়ে কার্নিশে লাফ দিয়ে চম্পট। গতিতে পাল্লা দিচ্ছে পুলিশও। শেষমেশ পাকড়াও অপরাধীরা। বৃহস্পতিবার রাতে এমনই দৃশ্য দেখা গিয়েছে সল্টলেকে।
7ই অক্টোবর রাজস্থানের একটি জিমে ব্যবসায়ীকে গুলি করে খুন করে আততায়ীরা। অভিযুক্ত 4 শর্ট শুটার গা ঢাকা দেয় কলকাতায়। বৃহস্পতিবার রাতে খবর পেয়ে ফিল্মি কায়দায় কাদাপাড়ায় হানা দেয় পুলিশ। গ্রেপ্তার করে 2 অভিযুক্ত গণপত গুর্জার এবং মহেশ গুর্জারকে। বাকি 2 অভিযুক্ত সেখান থেকে পালিয়ে যায়। তাদের ধাওয়া করে পুলিশ। এর পরের অংশ একেবারে সিনেমার মতো। পুলিশের তাড়া খেয়ে ধর্মেন্দ্র গুর্জার নামে এক অভিযুক্ত সল্টলেক স্টেডিয়ামের কাছে একটি আবাসনে ঢুকে পড়ে। সিঁড়ি দিয়ে উঠে ঢুকে পড়ে একটি ফ্ল্যাটে। ঠিক এই এন্ট্রান্স থেকে একাই ঢুকে আসেন এবং আসার পরে এই ঘর হয়ে পাশের যে ঘর রয়েছে সেই ঘরের নির্দ্বিধায় চলে যায় ওই দুষ্কৃতী। মেন এন্ট্রান্সের সামনে দিয়ে উনি ঘরের ভিতরে ঢুকে পড়েন। আমি এই দরজাটার আওয়াজ পাই, চোরা হ্যাঁ বলতে বলতে সামনে চলে আসেন। এবার আমি উনি বেসিক্যালি আমার চেয়েও মানে বেশ খানিকটা লম্বা এবং বেশ স্টাউট, ওনাকে দেখে খুব ভালো লাগে না। আমি সঙ্গে সঙ্গে দরজা খুলে বলি আপনি বেরিয়ে যান। বেরিয়েতে যেই চোর বলে চিৎকার করি, উনি সঙ্গে সঙ্গে সিঁড়ি ধরে ছাদের দিকে উঠে যায়। ঘর থেকে বেরিয়ে সোজা ছাদে চলে যায় রাজস্থানের এই দুষ্কৃতী। লাথি মেরে ভেঙে ফেলে ছাদের দরজা। দরজাটা ভাঙা ছিল, কারণ দরজাটা ভাঙা থাকে না, দরজায় একটা তালা মারা থাকে। না, পুরো দরজাটা আপনার ওই কবজা থেকে ভেঙে ফেলেছে, একটা পাল্লা ঝুলছে। এরপর এক ছাদ থেকে লাফিয়ে অন্য ছাদে, তারপর ছাদ থেকে লাফিয়ে কার্নিশে, সেখান থেকে লাফিয়ে রাস্তায়। এই রাস্তা হয়ে কিন্তু গতকাল রাতে ব্যবহার করে ওই খুনি, এই রাস্তা ব্যবহার করে এবং এই এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিং এ কার্যত চলে যায়। এত কিছু করেও অবশ্য শেষ রক্ষা হয়নি। ধর্মেন্দ্র গুর্জার নামে ওই দুষ্কৃতীকে ধরে ফেলে পুলিশ। ওই লোকটা দেখি আধ ঘন্টা পরে এখান থেকে লাভ দিয়ে পড়লো। তা আমি এসে বলছি, ও দাদা লাভ দিলে কেন? তা কোনো কথা বললো না আমার সাথে, মানে শুধু চোরের মতন ফালু ফুলু করছে। রাজস্থান থেকে পুলিশের টিম এসেছে ধৃতদের নিয়ে যেতে। इसी के साथ साथ जो ये 4 आरोपी है जो अभी फरार है, चारों ही आरोपी 25,000 का इनाम घोषित किया जा चुका है। রাজস্থানে ব্যবসায়ীকে খুনের নেপথ্যে রয়েছে গোদারা গ্যাং। এই ঘটনায় সেই গ্যাংয়ের বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। অনুপ চক্রবর্তী এবং প্রীতি সাহা, নিউজ 18 বাংলা। 6 বছর ধরে চুপ করে থাকায় রাজীব কুমার মামলায় সিবিআই এর আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। তীব্র ভর্ৎসনা করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। বছর ধরে চুপ, তাই রাজীব কুমার মামলায় সিবিআই এর আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। তার আগে দেশের শীর্ষ আদালতে তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। 2019 সালে রাজীব কুমারের আগাম জামিন মঞ্জুর করে কলকাতা হাইকোর্ট। 3 দিনের মধ্যে হাইকোর্টের নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় সিবিআই। তারপর 6 বছর কেটে গিয়েছে। রাজীব কুমারকে হেফাজতে চেয়ে কোনো আবেদন করেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তারপর গত সোমবার রাজীবের আগাম জামিন খারিজের আবেদন নিয়ে শীর্ষ আদালতে পৌঁছয় সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তীব্র ভর্ৎসনা করেন প্রধান বিচারপতি বি.আর. গাভাই। কেন্দ্রের প্রতিনিধি সলিসিটর জেনারেল তুষার মেহতাকে প্রশ্ন করেন, 6 বছর আগে আগাম জামিন নেওয়া হয়েছে, আপনারা এতদিন এই নিয়ে ভাবেননি কেন? সলিসিটর জেনারেল তখন বলেন, কলকাতায় সিবিআই তদন্তকারীদের আটক করা এবং সিবিআই অফিসারের বাড়িতে হামলার যে মামলা চলছে তার সঙ্গে এটাও শোনা হোক। প্রথমে মামলাটি শুনতেই রাজি হচ্ছিলেন না প্রধান বিচারপতি। তারপর সলিসিটর জেনারেল অনুরোধ করলে তিনি আরও একদিন শুনানির অনুমতি দেন। শুক্রবার ছিল সেই শুনানি। সিবিআই এর হয়ে সওয়াল করতে উঠে সলিসিটর জেনারেল ফের বলেন, কলকাতায় সিবিআই অফিসারদের গ্রেপ্তার করা হয়েছিল, জয়েন্ট ডিরেক্টরের বাড়িতে হামলা হয়েছিল, গোটা সিস্টেম এমনকি মুখ্যমন্ত্রী পর্যন্ত রাজীব কুমারকে বাঁচাতে নেমে পড়েছিলেন, বাড়ি পর্যন্ত চলে গিয়েছিলেন। যদিও এই সব কথায় গুরুত্ব দেননি প্রধান বিচারপতি। সলিসিটর জেনারেলের উপর কিছুটা বিরক্তই হন তিনি। সিবিআই এর আর্জি খারিজ করে দেন।
আজকে 7 বছর ধরে যে অভিযোগ সিবিআই করছিল এবং করে যেভাবে রাজীব কুমারের কাস্টাডি চাইছিল, আজকে প্রমাণ হয়ে গেল যে অভিযোগগুলো যেদিন থেকে উনি ইন্টারিম প্রোটেকশন পেয়ে গেলেন তারপর থেকে একবারের জন্য আর সিবিআই ওনাকে ডাকলেন না। তার কারণটা হচ্ছে মেটেরিয়াল নেই। একটা মিথ্যার উপর ভিত্তি করে কতদিন একটা কেস চলতে পারে? প্রমাণিত হয়ে গেল রাজ্য সরকার সঠিক, রাজীব কুমার সঠিক এবং পুরো ব্যাপারটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। 2021-এর ইলেকশনের আগেও এই কেসটাকে জ্যান্ত করা হয়েছিল, আবারও এই কেসটাকে জ্যান্ত করার চেষ্টা হয়েছিল। ইনভেস্টিগেটিং এজেন্সিদের দিয়ে কখনো ভোট হয় না। সারদা কাণ্ডে মূল মামলার শুনানি চলবে আগের মতোই। 8 সপ্তাহ পর সেই মামলার শুনানি। নিউজ 18 বাংলা।